সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নতুন পে স্কেলের দাবিতে পহেলা মে শাহবাগে কর্মচারী সমাবেশের ডাক। এদিকে বিদ্যুৎ বিপর্যয়, 6 কেন্দ্র বন্ধ। অপরদিকে দেখা গেছে জিলকদের চাঁদ ছুটি ও ঈদুল আজহার তারিখ ঘোষণা। আরও থাকছে হরমুজের থেকেও বড় বাধা অন্তর্বর্তী সরকারের মার্কিন চুক্তি। এবং সবশেষে থাকছে 5 অঞ্চলে শিলাবৃষ্টির আভাস, নদ বন্দরের সতর্ক সংকেত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নতুন পে স্কেলের দাবিতে পহেলা মে শাহবাগে কর্মচারী সমাবেশের ডাক। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসনে নতুন পে স্কেল ঘোষণার দাবিতে রাজপথে নামছেন সরকারি কর্মচারীরা। আগামী পহেলা মে বুধবার মহান মে দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক বিশাল কর্মচারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সমাবেশের আয়োজকরা জানিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই অবিলম্বে নতুন পে স্কেল বাস্তবায়ন এবং বেতন বৃদ্ধির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। তারা সমাজের সকল স্তরের কর্মচারীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজেদের অধিকার আদায়ের লড়াইকে সাফল্যমণ্ডিত করার উদাত্ত আহ্বান জানিয়েছেন। কর্মসূচির বিস্তারিত। তারিখ পহেলা মে বুধবার। স্থান জাতীয় জাদুঘরের সামনে, শাহবাগ, ঢাকা। মূল দাবি অবিলম্বে নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন। নেতৃবৃন্দের বক্তব্য। আন্দোলনকারী নেতৃবৃন্দ বলছেন, দীর্ঘ সময় ধরে বেতন পুনর্নির্ধারণ না হওয়ায় সাধারণ কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দিতে চান। এই সমাবেশ থেকে পরবর্তী বৃহত্তর আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে বিদ্যুৎ বিপর্যয়, 6 কেন্দ্র বন্ধ। চট্টগ্রামের 28টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে 6টি বন্ধ রয়েছে। সচল রয়েছে 22টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। তারপরেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ সরবরাহ করে নগরীতে, আর বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতি, পবিশ। চট্টগ্রামের 28টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে 6টি বন্ধ রয়েছে। সচল রয়েছে 22টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। তারপরেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ সরবরাহ করে নগরীতে, আর বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতি, পবিশ। অপরদিকে দেখা গেছে জিলকদের চাঁদ ছুটি ও ঈদুল আজহার তারিখ ঘোষণা। দিনের উজ্জ্বল আলোতেই আকাশে দেখা মিলেছে নতুন চাঁদের, যা সচরাচর খুবই বিরল একটি ঘটনা। সংযুক্ত আরব আমিরাতে এই ব্যতিক্রমী দৃশ্যের মধ্য দিয়েই হিজরি 1447 সালের জিলকদ মাসের সূচনা হয়েছে। এই চাঁদ দেখার তথ্যের ওপর ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞানীরা আসন্ন জিলহজ মাস এবং পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ সম্পর্কেও পূর্বাভাস দিয়েছেন। খবর গালফ নিউজের। খবরে বলা হয়েছে, শনিবার অর্থাৎ 18 এপ্রিল স্থানীয় সময় সকাল 10টায় এই চাঁদ ছবি তোলা সম্ভব হয়। পর্যবেক্ষণ কেন্দ্রের উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, তখন চাঁদের বয়স ছিল 16.5 ঘন্টা এবং এটি সূর্য থেকে 11.7 ডিগ্রি দূরে অবস্থান করছিল। এই বিরল মুহূর্তের ছবি ধারণ করেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওয়াদা। তার সঙ্গে পর্যবেক্ষণ কাজে অংশ নেন কেন্দ্রের গবেষক দলভুক্ত খালফান আল নাইমি, ওসামা ঘানিম ও আনাস মোহাম্মদ। নতুন চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ঘিরে প্রস্তুতির সময় গণনা শুরু হয়েছে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বোর্ড চেয়ারম্যান ইব্রাহিম আল জারোয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানিক গণনা অনুযায়ী 2026 সালে ঈদুল আজহা উদযাপিত হতে পারে 27 মে বুধবার। সেই হিসেবে হজের গুরুত্বপূর্ণ পর্ব পবিত্র আরাফাতের দিন পড়তে পারে 26 মে মঙ্গলবার। ইসলামী অন্যান্য উৎসবের মতোই জিলহজ মাসের নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদুল আজহার তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। তবে বর্তমান জ্যোতির্বিজ্ঞানিক হিসেব অনুযায়ী আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের মানুষজন আগামী মাসে দীর্ঘ ছুটির সম্ভাবনার অপেক্ষায় রয়েছেন।
সাধারণত আরাফাত দিবস ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারিভাবে 4 দিনের ছুটি ঘোষণা করা হয়, কিন্তু সাপ্তাহিক ছুটি যুক্ত হলে এই অবকাশকাল মোট 9 দিন পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পরে চাঁদ দেখা যায় এবং সেই অনুযায়ী ধর্মীয় উৎসব পালিত হয়। আরও থাকছে হরমুজের থেকেও বড় বাধা অন্তর্বর্তী সরকারের মার্কিন চুক্তি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালী বড় বাধা নয়। অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শেষ মুহূর্তে যে অসম চুক্তি করেছে তা জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল আমদানির শর্ত 1 মাস রহিত করার সুযোগ বাংলাদেশকে নেওয়া উচিত বলে তিনি জানান। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আগামী বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা অর্জন করা যাবে শীর্ষক প্রাক বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ঢাকার বিতর্কিকদের পরাজিত করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের বিতর্কিকরা বিজয়ী হন। তাদের ট্রফি, ক্রেস্ট ও সানুদপত্র প্রদান করা হয়। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পতিত সরকারের সময় জ্বালানি নীতি ছিল বিভ্রান্তিকর ও বিতর্কিত। আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের অসাধু যোগসাজশে জ্বালানি খাতে তোষণমূলক নীতি অনুসরণ করা হয়েছিল। উৎপাদনমুখী বিনিয়োগের পরিবর্তে কায়েমি স্বার্থে আমদানিমুখী জ্বালানি নির্ভরতাকে প্রাধান্য দিয়ে এলএনজি নিয়ে আসা হয়েছে। বাপেক্সের মতো প্রতিষ্ঠানকে ঠুঠো জগন্নাথ করা হয়। তিনি বলেন, বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় ক্যাবিনেট সাব কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি কতবার বৈঠক করেছে জানি না। পেট্রোল পাম্পে যানবাহনের সারি কমাতে না পারলে ওই কমিটি কি করল? জ্বালানি ও ব্যাংক খাতকে অর্থনীতির ফুসফুস বলে মন্তব্য করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, জ্বালানি ও ব্যাংক এই দুটি ফুসফুস দিয়েই অর্থনীতি চলে, আর হৃদয় হল সরকারি অর্থ ব্যবস্থাপনা বা পিএফএম। যেখানে থাকে রাজস্ব আয়, ব্যয়, ঘাটতি অর্থায়ন, এসব থাকবে পিএফএমে। জ্বালানি খাতের সংস্কার বিষয়ে 3টি সুপারিশ করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। গরিবের করের টাকায় যেন বড়লোককে ভর্তুকি না দেওয়া হয়, জ্বালানি আবিষ্কারে বিনিয়োগ করা এবং সাশ্রয়ী মূল্যে আমদানি নিশ্চিত করা। সংস্কার নিয়ে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার আইএমএফ কেন কিস্তি ছাড় করছে না? অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তের সংস্কার প্রস্তাবগুলো কেন অনুশীলনে নিতে পারলাম না? পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সংস্কারের অধ্যাদেশগুলো নিয়ে বর্তমান সরকারের অবস্থান সম্পর্কে প্রশ্ন তোলেন দেবপ্রিয়। তিনি বলেন, বর্তমান সরকারের প্রারম্ভিক সংকেত ভালো হলো না। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সংস্কার কমিশন গঠনের কথা আছে, কিন্তু 2 মাসেও তা হয়নি। দ্রুত এই সংস্কার কমিশন গঠন করা উচিত। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, লম্প জাম্প বা লং জাম্প নেওয়ার জন্য ক্রীড়াবিদকে কয়েক পা পেছিয়ে যেতে হয়, তেমনি এখন যে অর্থনীতির পরিস্থিতি তাতে কিছুটা পেছিয়ে গেলেও তা করা উচিত। সরকারের উচিত 5 বছর পর তারা অর্থনীতিকে কোথায় নিয়ে যেতে চায় সেই পরিকল্পনা করা। এবারের বাজেটেই সেই প্রতিফলন থাকতে হবে। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতে দুর্নীতির কারণে আমরা জ্বালানিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারিনি। দলীয় স্বার্থে জ্বালানি খাতে আমদানি নির্ভরতা বাড়িয়ে অভ্যন্তরীণ উৎপাদনকে উপেক্ষা করা হয়েছিল। তাই আসন্ন বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং সবশেষে থাকছে 5 অঞ্চলে শিলাবৃষ্টির আভাস, নদ বন্দরে সতর্ক সংকেত। দেশের 5টি এলাকার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার অর্থাৎ 18 এপ্রিল দিবাগত রাত 1টা পর্যন্ত অভ্যন্তরীণ নদবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক জারি করা হয়েছে। আবহাওয়াবিদ AKM নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদ বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকাল 9টা থেকে পরবর্তী 5 দিনের আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।